হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা হিস্ট্রি অপশনালের একটি প্রিভিয়াস ইয়ার ইউপিএসসি থেকে আসা কোশ্চেন নিয়ে আলোচনা করব। ব্যাপারটা এরকম নয় যে ইউপিএসসির কোশ্চেন আমরা ডাব্লিউবিসিএস এর জন্য কেন পড়ছি। ব্যাপারটা হচ্ছে যত প্র্যাকটিস করবে, যত কোশ্চেনের ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং ক্ল্যারিটি থাকবে, তত কিন্তু অপশনালের লেখা ভালো হবে। তো গ্রুপ এ এবং বি এর জন্য অপশনাল এবং রাইটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেগমেন্ট, যেটি ছেলেমেয়েরা প্রিলিমিনারি প্রিপারেশন করতে করতে হয়তো ভুলেই যায় বা ভাবে আমরা পরে করে নেব কারণ পরীক্ষার পরিস্থিতি যা। বাট সত্যি কথা বলতে সময়ের সাথে সাথেই এই সেগমেন্টের প্রিপারেশন হয়, একদিনে হয় না। তাই রেগুলারিটি একটু মেনটেন রাখার চেষ্টা করো। আমাদের আগের প্রচুর ভিডিও রয়েছে, তোমরা যদি মনে করো সেগুলো তোমরা দেখতে পারো। 2016 সালের ইউপিএসসিতে একটি প্রশ্ন এসেছিল, ক্রিটিক্যালি ইভ্যালুয়েট দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ ল্যান্ড রেভিনিউ সিস্টেম ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। প্রশ্নটা খুবই সহজ একটি প্রশ্ন। অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে এখানে আমাদের ল্যান্ড রেভিনিউ সিস্টেমের থিওরিকে এখানে ইভ্যালুয়েট করতে বলা হচ্ছে এবং 2016তে এই প্রশ্নটি আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল। কোশ্চেনটা প্রবাবলি 20 নাম্বারের ছিল, খুব বেশি নয়। এবার নাম্বারের উপর ভিত্তি করে পুরো কনটেক্সটটাকেই লিখতে হয়। এবার আমাকে আগে জানতে হবে যে এই যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম, আমরা জানি বেসিক, আমাদের যাদের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে হিস্ট্রির, আমরা জানি যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম মানে হচ্ছে গিয়ে পার্মানেন্ট সেটেলমেন্ট বা জমিনদারি বন্দোবস্ত, যাকে বলা হয় রাহেলবাড়ি সিস্টেম, রাতবাড়ি সিস্টেম এবং মাহালবাড়ি সিস্টেম। এবার এই জিনিসটাকে গুছিয়ে লিখতে হবে। তো ইভ্যালুয়েট করতে বলা হয়েছে থিওরিগুলোকে এবং তা কি ইম্প্যাক্ট ফেলেছে তার ব্যাপারে এখানে বলা হচ্ছে। দেখো, আমরা জানি যে 1757-তে যে পলাশির যুদ্ধ হয়েছিল, 1757-তে যে পলাশির যুদ্ধ হয়েছিল, সেই পলাশির যুদ্ধতে ব্রিটিশ প্রথম নিজেদের অস্তিত্বকে এখানে তৈরি করেছিল এবং 1757-র পরবর্তী যখন বক্সারের যুদ্ধ হয় 1764-তে, সেই যুদ্ধে যখন আমাদের যৌথ সৈন্য, ভারতবাসীর যৌথ সৈন্য হেরে গেল, তখন 1765-তে যে এলাহাবাদ ট্রিটি হলো, সেই ট্রিটিতে বেঙ্গল, বিহার, ওড়িশার দিওয়ানি রাইট পেয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই দিওয়ানি রাইট পেয়ে যাওয়ার অর্থই হচ্ছে ল্যান্ড রেভিনিউ রিলেটেড যত রকমের এক্সপেরিমেন্ট হবে, সেই এক্সপেরিমেন্ট কে করবে? ব্রিটিশ করবে। কিসের জন্য করবে? ইনকামকে ম্যাক্সিমাইজ করতে। ব্যাটেল অফ প্লাসির পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যে প্রগ্রেস, যা আমরা দেখতে পাই যে এই 1765 থেকে মোটামুটি 1772 পর্যন্ত, অনেক সময় অনেক বইতে 70ও লেখা থাকে, রবার্ট ক্লাইভ বেঙ্গলে ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম চালায়। এই ডুয়াল গভর্নমেন্ট সিস্টেমে দিওয়ানি রাইটসের ম্যাক্সিমাম ওয়েটেজটা বা ম্যাক্সিমাম বেনিফিটটা এখানে রবার্ট ক্লাইভ কিন্তু নিজের মধ্যে নেয়। কেন কি? কারণ এই এলাকাগুলোর রেভিনিউ কালেকশনের যে অথরিটি সে নিজের কাছে রাখে। এই অথরিটি নিজের কাছে রাখার ফলে ফাইন্যান্স, যে অতিরিক্ত পয়সা, যে সেই সময়ের যে কালেকশনটা তারা করার জন্য সাধারণ মানুষের উপর অনেক অত্যাচার বাড়িয়ে দেয় এবং এই অত্যাচার বাড়তে বাড়তে একটা এমন পর্যায়ে পৌঁছায় যে বেঙ্গলে তখন ফেমাইন হয়ে যায়। ব্রিটিশ শক্তি বুঝে যায় যে না, এইভাবে তো চলবে না, একটা নর্মাল রেগুলারাইজড কনসেপ্ট দরকার। কারণ রবার্ট ক্লাইভ অলরেডি এইভাবে টাকা এদিক ওদিক করতে করতে রবার্ট ক্লাইভ কি হয়, রবার্ট ক্লাইভ করাপশনের কেসে ধরা পড়ে এবং রবার্ট ক্লাইভ কিন্তু শেষমেশ তার পরিণতি কিন্তু ভালো হয়নি। মানে ব্যাটেল অফ প্লাসিতে যারা যারা এখানে আমাদের বেঙ্গলের রুলারদেরকে কোথাও না কোথাও বলা যেতে পারে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের ম্যাক্সিমামকেই কিন্তু সুইসাইড করতে হয়েছে। এটা রিলেটেড স্টোরি তোমরা চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারো যারা জানো। ইন্টারেস্টিং ব্যাপার যে কারোরটা যদি ছিনিয়ে নেওয়া হয়, তার লাইফটাও কিন্তু সুটেবলভাবে সে লিড করতে পারে না। এই রবার্ট ক্লাইভ প্রচুর টাকার মালিক হয়ে গিয়েছিলেন এই 4-5 বছরে, কিন্তু সে কিন্তু তা ভোগ করতে পারেনি। ব্যাক টু দিস কোশ্চেন। এবার এই টাইমে একটা নতুন সিস্টেম আসে, ফার্মিং সিস্টেম। তাহলে আমি তোমাদেরকে এটা বোঝালাম যে কেন দরকার পড়লো একটা রেগুলারাইজ সিস্টেমের। এই যে প্রশ্নটা আমি আলোচনা করছি 20-র বেসিসে, এই প্রশ্নটাই যদি কখনো 40-এর বেসিসে আসে, তখন কিন্তু আমি মুখে যে কথাটা বললাম ওই আন্ডারস্ট্যান্ডিংটা তোমার থাকার দরকার ইন্ট্রোডাকশনটাকে বড় লেখার জন্য। এবার ফার্মিং সিস্টেম, এটা 1772-এ ফার্স্ট টাইম ওয়ারেন হেস্টিংয়ের দ্বারা এখানে ইন্ট্রোডিউস করা হয় এবং বলা হয় রেভিনিউ কালেকশন তাকে দেওয়া হবে যে হাইয়েস্ট বিডিং করবে। ঠিক আছে, এই কনসেপ্টটা ফেল হয়ে যায় বিকজ যখন মানে ধরো সাপোজ আমি বোঝাই একটি জমি আছে, এই জমির মালিকানা হয়তো এবিসি কারোর নামে ছিল
এই জমির মালিকানা নিতে চাইছে XYZ। এবার এখানে XYZ থাকবে, MN ও থাকবে, বিভিন্ন আলাদা আলাদা লোকেরা থাকবে। তখন এরা কি চাইবে যে এই মালিকানাটা সে নিজের মধ্যে নিতে চাইবে। এবার মালিকানা নিতে গিয়ে সে কি করবে, অত্যাধিক একটা ডিমান্ড করে বসবে রেভিনিউর। এবং মানে ধরো এই জমি থেকে 10 ইউনিট কিছু তৈরি হয়, তো যেই মুহূর্তে এরা দেখছে যে ঠিক আছে আমাকে মালিকানা নিতে হবে, 10 ইউনিট হয় জানা সত্ত্বেও সে 11 ইউনিটের বিডিং দিয়ে দেবে। এবার 11 ইউনিটের বিডিং যদি দিয়ে দেয়, তাহলে জমির পরিচর্যা না করে এখান থেকে কি হবে, ম্যাক্সিমাম রেভিনিউ কালেকশনটাই তাদের ফোকাস হবে। এখানে প্রোডাকশনের কিভাবে কেয়ার নিতে হয় সেটা তারা মানে ফোকাস করবে না। এবং এখানে যে পিজেন্টস থাকবে তাদের অবস্থা অত্যন্ত গুরুতরভাবে খারাপ হয়ে যাবে, হাইলি মিজারেবল হয়ে যাবে। এই রকম যে সিচুয়েশন, এই সিচুয়েশনটার থেকে ওভারকাম করার একটা প্রয়োজনীয়তা থাকে। এই ওভারকাম করার প্রয়োজনীয়তা থেকেই আস্তে আস্তে আমাদের চলে আসে রেগুলারাইজেশন চলে আসে। তোমরা যারা WBCS মেন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো চেক করতে চাইছো, তোমরা আমাদের প্রিভিয়াস ইয়ার পেপারের সেকশনে এখানে পুরো সমস্ত সাবজেক্ট আলাদা আলাদা ভাগ করা রয়েছে। এখানে তোমাদের অপশনাল পেপারেরও তোমরা মানে সমস্ত কিছু, মানে আমি যেহেতু হিস্ট্রি অপশনাল, আমাদের সহজ পাঠে হিস্ট্রি অপশনাল এবং সাইকোলজি পড়ানো হয়, তো হিস্ট্রি অপশনালের কোশ্চেন পেপার তোমরা এখানে পেয়ে যাবে এবং সাইকোলজিরও হেল্প তোমরা আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স তোমরা দেখবে সাবজেক্ট ওয়াইজ, সবটা কিন্তু তোমরা চাইলে দেখতে পারো, বিকজ এখানে অ্যানশিয়েন্ট, মেডাইভাল, মডার্ন ওয়ার্ল্ড এবং তার মধ্যে থেকেও ভাগ করে কোশ্চেনগুলোকে সেগ্রিগেট করা রয়েছে যে কোনটা থেকে কী এসেছে। তোমাদের প্রিপারেশনের জন্য সেটা খুবই উপযোগী। সাপোজ তুমি গুপ্তা পড়ছো, বিজয়নগর পড়ছো, তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়ে যাবে যে এত বছরে কোন ইয়ারে কেমনভাবে পেপারস এসছে। আমাদের ওয়েবসাইটটা চাইলে তোমরা ভিজিট করতে পারো, সহজপাঠ.co.in WBCS লিখে। পার্মানেন্ট সেটেলমেন্ট মানে জমিনদারি সিস্টেম। এটি লর্ড কর্নওয়ালিস এনেছিল 1793। কিসের জন্য? ফিক্সড রেভিনিউ একটা সোর্স দরকার, বিকজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রান করতে গেলে কি লাগবে, পয়সা লাগবে। সে কোথা থেকে পাবে? রেভিনিউ সিস্টেম পাবে। কারণ এখন তো আর আগেই বলে দেওয়া হয়েছে যে এখন এখানে জোর জবরদস্তিভাবে এখানে রুল করা যাবে না। এই জায়গাতে বেঙ্গল, বিহার, ওড়িশা, বেনারসের যে ডিভিশন বা ইউনাইটেড প্রভিন্সের মধ্যে যে পার্টটা পড়ে, মেনলি নর্দার্ন কর্ণাটিকেরও যে পার্ট, সেটা ব্রিটিশ ইন্ডিয়ার 19% এলাকা কভার করত। এবং জমিদারদেরকে এখানে অফিসিয়াল ল্যান্ড ওনার বানানো হয় এবং তারা জমি বিক্রিও করতে পারবে, কিনতেও পারবে, এরকম একটা দায়িত্বভার তাদেরকে দেওয়া হয়। এবং বলা হয়েছিল দে কেপ্ট 11% অফ দ্য কালেক্টেড রেভিনিউ অ্যান্ড ডিপোজিটেড 89% উইথ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। ক্যান ইউ ইম্যাজিন যে 100 টাকার 89% নেবে ব্রিটিশ, 11% নেবে এখানে কে? জমিদার। তো জমিদার এত খাটবে কেন? তো জমিদার কি করছে? 89% এখানে ব্রিটিশকে তো ওকে দিতেই হবে, ও দেখাচ্ছে ও কি করছে, একটা জমির যে উর্জাও ক্ষমতা তার থেকে বেশি প্রোডাকশন করছে এবং করে কি করছে, জমির উর্বরতা নষ্ট করছে। আর এখানে আরেকটা ক্লজ জুড়ে দেওয়া হয়েছিল যাকে বলা হয় সানসেট ক্লজ। জমিদারকে রেভিনিউ সূর্যাস্তের আগে দিতে হবে, একটা স্পেসিফাইড ডেটে সূর্যাস্তের আগে দিতে হবে। ফেল করলে জমিদারি তারা থাকবে না। এবার দেখো যারা একটু চালাক জমিদার তারা কি করছে, তারা এরকমভাবে জমির মালিকানা নিয়ে নিচ্ছে, নিয়ে সে সানসেটের আগে এখানে এই যে তাকে যে টাকা দেওয়ার কথা সে টাকাটা জমা দিচ্ছে না। হয়তো বলছে তার কত দেওয়ার কথা 89%, সে হয়তো 30% গিয়ে জমা দিচ্ছে বা তারও কম। তো খুবই স্বাভাবিক, এই 30% জমা দিলে জমিদারি চলে যাবে। জমিদারের তাতে কিছু আসে যায় না। কারণ কি? কারণ জমিদারের যেখানে 11% ইনকাম হওয়ার কথা, জমিদারের সেখানে 70% ইনকাম হচ্ছে, ও তো দিচ্ছে না। এবং জমিদারকে ধরে বেঁধে তার লোকবল যেটা রয়েছে সেটাকে, ওরকম তো জমিদারকে উপর অত্যাচার করতে পারে না ব্রিটিশ। তাহলে ব্রিটিশ কার উপর অত্যাচার করবে? এই জমিদারটা তো বেঁচে গেল, 70% নিয়ে সে তার জমিদারি ছেড়ে দিল। অন্য আরেকজন জমিদার সেও বুঝছে ভাই তাহলে পরের বার আমিও করব, আমিও এখানে ব্রিটিশকে ঠকাবো। তা জমিদাররা কিন্তু ইনডাইরেক্টলি ব্রিটিশদেরকে ঠকিয়েছে, আর তার দায়ভারটা কাকে নিতে হয়েছে? এই কাল্টিভেটারদেরকে।
তাহলে কাল্টিভেটার যারা কিনা একটা টাইমের জমির মালিক ছিল তারা আর জমির মালিক থাকলো না, তারা এখানে খুব মানে তাদের উপর অত্যাচার শুরু হলো, তাদেরকে এখানে যে তাদের যে আর কি রেভিনিউ পাওয়ার কথা সেই রেভিনিউ তারা পেলো না। প্রথম রেভিনিউ যে ডিমান্ড জমিদাররা প্রথম এখানে দেখা গেল যে মানতে শুরু করেছিল, বাট আস্তে আস্তে জমিদারদেরও লোভ বেড়ে গেল। এই পুরো সিস্টেমটা একটা ইল্লিগাল সিস্টেম হিসেবে দাঁড়িয়ে গেল এবং যার দায়ভার শুধুমাত্র সাধারণ চাষিদের উপর গিয়ে পড়লো এবং যার জন্য তারা একটা টাইমের পরে রিভল্ট করা শুরু করলো। এবং আমরা বলতে পারি পার্মানেন্ট সেটেলমেন্ট কিন্তু কোনো পরিস্থিতিতেই সফল যে সেটেলমেন্ট সেটা নয়। তোমরা টোটাল অপশনাল হিস্ট্রি প্রিপারেশন আমাদের সাথে করতে পারো, এখানে ডেমো নোটস, ডেমো ভিডিও, কোর্সের লিঙ্ক সমস্ত কিছু রয়েছে এবং পেপার 1 পেপার 2 টোটালটা টপিক ওয়াইজ ক্লিয়ার করা রয়েছে, অ্যানশিয়েন্ট টু ওল্ড সুন্দরভাবে বুঝিয়ে কোশ্চেন টু কোশ্চেন আলোচনা করা রয়েছে। পিডিএফ নোট পেয়ে যাবে তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। রায়তবাড়ি সিস্টেম 1792-তে আলেকজান্ডার রিড এখানে বড়মহল এরিয়াতে আনে এবং পরবর্তী টাইমে সেটা এক্সটেন্ড করা হয় থমাস মুনরোর দ্বারা ম্যাড্রাস এবং বোম্বেতে। এখানে বড় বড় জমিদাররা আর এক্সিস্ট করে না, আমরা দেখতে পাই সাউথের দিকে। ব্রিটিশ এখানে তাই রেভিনিউ মিডিলম্যান মানে এখানে কে পিজেন্ট এখানে হচ্ছে গিয়ে তোমার কি করছে, উৎপাদন করছে, আর এখানে ব্রিটিশ কালেকশন করবে, মাঝখান থেকে জমিদাররা এখানে বিচলিয়ার মতন টাকা নিচ্ছিল। তো এই যে দালালির ব্যাপারটা এটা বন্ধ করতে চাইলো ব্রিটিশ, তো বললো আমরা ডাইরেক্ট করব, রায়াত এখানে অ্যাপয়েন্ট করবে। তো এখানে দেখা গেল 52% এরিয়া ব্রিটিশের এই রায়তবাড়ি সিস্টেমের মধ্যে পড়তো। সেটেলমেন্ট এখানে ডাইরেক্টলি কাল্টিভেটারদের সাথে হলো এবং পিরিয়ডিক রিভিশন হবে, আগের পার্মানেন্টের মতো না টাকা এক থাকবে না, এখানে 5 বছর বাদে বাদে জমির এখানে অনুযায়ী কোন জমিতে কেমন পার্সেন্টেজ ফসল উৎপন্ন হতে পারে তত পর্যন্ত এখানে দেখা গেল যে তার রেভিনিউ আপডেট হবে। এই সিস্টেমটা ট্রু পিজেন্ট ওনারশিপ কিন্তু ছিল না, এটা কেমন ছিল যে স্টেট এখানে বড় একটা জমিদার হয়ে গেল, দেখা যাচ্ছে যে পিজেন্টরা হয়েছে বাট আলটিমেটলি কিন্তু পিজেন্ট এখানে দায়িত্বভার পেল না, স্টেট এখানে একটা দায়িত্বভার বা ইনভিজিবল জমিদার হিসেবে দাঁড়িয়ে গেল। রেভিনিউ রেট এখানে মারাত্মক রকম ছিল, রিচিং 45% to 55% গ্রস প্রোডাকশন ইন ম্যাড্রাস। পিজেন্টস ওয়্যার ফোর্সড টু পে ইভেন ডিউরিং দ্য ড্রটস অর ফ্লাডস, পুশিং দেম ইন্টু দ্য ডেপ্ট ট্রাস্ট অফ দ্য মানি লেন্ডার। মানে এখানে প্রায় মানে আগেরটার মতন হয়তো না 11% এখানে জমিদার নিচ্ছিল, 89% ব্রিটিশকে দিচ্ছিল পার্মানেন্ট সেটেলমেন্টে, এখানে 45 to 55% গ্রস প্রোডাকশনের পুরোটাই নিয়ে নিত এবং এখানে পিজেন্টদেরকে বাধ্য করা হতো ফ্লাডের টাইমেও তোমাকে কি করতে হবে, টাকা দিতে হবে। খুবই স্বাভাবিক, এটাও তাহলে ভালোভাবে চলবে না। এরই মডিফাইড ভার্সন মানে জমিদারি সিস্টেমের মডিফাইড ভার্সনই হচ্ছে মাহলবাড়ি সিস্টেম, মেনলি গঙ্গা, নর্থ ওয়েস্ট এবং পার্টস অফ সেন্ট্রাল ইন্ডিয়া, পাঞ্জাবে এটা চালু করা হলো। এবং একটা ভিলেজ, যেটা তোমরা যদি ওই আমির খানের যে লাগান মুভিটা আছে সেটার যে কনসেপ্টটা সেটাই হচ্ছে গিয়ে মাহলবাড়ি সিস্টেম। এন্টায়ার ভিলেজকে একটা মাহাল হিসেবে ধরা হবে এবং ভিলেজ হেডম্যান অথবা সেই তাকেই জমিদার বলা হবে, মোটামুটি 30 বছর এখানে পিরিয়ডে তাকে সেটেলমেন্ট দিয়ে দেওয়া হবে এবং নেট ইনকামের 66% তাকে দিতে হবে। অন্যান্য সিস্টেমের মতো এটাও একটা ইমপ্রপার অ্যাসেসমেন্ট, এক্সট্রিমলি হাই রেভিনিউ, যা কিনা সাধারণ মানুষের মধ্যে একটা অসন্তোষ তৈরি করলো। এই যে অসন্তোষটা তৈরি করলো, তাহলে এর যদি আমি এন্ডিংটাকে ধরি, ওভারঅল ইম্প্যাক্ট যদি ধরি, খুবই স্বাভাবিকভাবে আমি বলবো রুরাল ইকোনমির এখানে টোটালি ডিস্ট্রাকশন হয়েছে। এটা কনক্লুশন পার্টে তোমরা লিখতে পারো, রুরাল ইকোনমির টোটালি ডিস্ট্রাকশন হয়েছে বিকজ ট্র্যাডিশনাল পলিটিক্যাল এবং ইকোনমিক সেট আপটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এখানে ল্যান্ডের কমার্শিয়ালাইজেশন হয়েছে। ল্যান্ডের কমার্শিয়ালাইজেশনের অর্থ কি? ল্যান্ডের কমার্শিয়ালাইজেশনের অর্থ হচ্ছে এখানে প্রাইভেট মার্কেট কমোডিটি ঢুকে গেছে। ল্যান্ড এখানে জমিদাররা নিজের ইচ্ছে মতো কিনছে, বেচছে এবং জমির ভালো থাকা নিয়ে কেউ ফোকাস নয় এখানে। এবং এরই এফেক্টে টাইম টু টাইম পিজেন্ট রিভল্ট হয়েছে, কারণ এই যে যারা চাষি বন্ধু যারা রয়েছেন তারা অত্যাচার সহ্য না করতে পারে, তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রফিটের সাথে নিজেদেরকে তাল মেলাতে না পেরে এই অ্যাসেসমেন্টে বাধ্য হয়েছে তারা। এবং অ্যাট লাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল শিফটস। এখানে যেটা হয়েছে সোশ্যাল শিফটস বলতে এখানে পাওয়ারফুল একটা ক্লাস তৈরি হয়েছে, যাদের আমরা নাম দিয়েছি ল্যান্ডলর্ড, মানি লেন্ডার। কারণ চাষিরা যখন এখানে টাকা নেই
তখন তারা এবার ধান নেবে, ধান নিতে যাবে, বীজ কিনতে যাবে, এবং বীজ কিনতে গিয়ে এই যে বীজ ধান কিনতে যারা টাকা ধার দেবে সেইটা শোধ না করতে পারলেই তারা চাষির জমি কেড়ে নেবে। এইভাবে একটা সোশ্যাল কনটেক্সট এখানে তৈরি হয়। তো এই ছিল টোটাল আলোচনা। আশা করি কোশ্চেনটি বুঝতে পারলে। আরও যদি এই টাইপের কোনো কোশ্চেনের কোয়ারি থাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারো। আর আগামী যে ডিফারেন্ট এক্সামস রয়েছে সেই এক্সামের কথা মাথায় রেখে বিভিন্ন ওয়ান লাইনার্সও রয়েছে, তোমরা চাইলে নিজেদের প্রিপারেশনে সেটা যুক্ত করতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার, টাটা।